দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। ডিসেম্বরে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জ কাঁচপুর রুটে চালু হচ্ছে কোম্পানি ভিত্তিক বাস সার্ভিস ঢাকা নগর পরিবহন। সব প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বাস রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে এনে যাত্রী ভোগান্তি দূর করা হবে বলে জানান ডিএসসিসি ও ডিএনসিসির মেয়র। তবে এর জন্য সিটি কর্পোরেশনকে সঠিক তদারকি আর পরিবহন সংশ্লিষ্টদের সাথে সমন্বয় রাখার পরামর্শ সাধারণ যাত্রীদের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। বাস রুট রেশনালাইজেশন আইনের মাধ্যমে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হয় 2016 সালে। ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর এই উদ্যোগ থেমে যায়। এরপর 2018 সালের 9 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে বাস রুট রেশনালাইজেশনের কমিটি গঠন করা হয়। সবশেষ এই কমিটির 18তম সভায় কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহন নামে বাস রুট চালুর সিদ্ধান্ত হয়, যেখানে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট রঙের 120টি নন এসি বাস চলাচল করবে। নতুন এই রুটে 40টি যাত্রী ছাউনি হবে, বাস বে হবে 16টি। তবে তদারকি আর পরিবহন সংশ্লিষ্টদের সাথে সিটি কর্পোরেশনের সমন্বয় ছাড়া প্রকল্পের সফলতা সম্ভব নয় বলে মত সাধারণ যাত্রীদের। যাত্রী ভোগান্তি অনেকটাই কমবে, সবাই যেতে পারবে সহজে, খুব সহজেই যাতায়াত করতে পারবে। যদি তারা সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই জন্য তো আমাদের জন্য অবশ্যই ভালো, যদি যানজট সৃষ্টি না হয়। আর যদি এটা নামার পরে যে যানজটটা আরও বেশি হয় তাতে ভোগান্তি হবে। নতুন এই রুটে চলাচলকারী বাসের রঙের ডিজাইন কি হবে সেই অনুমতির অপেক্ষায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 14 তারিখের মধ্যে আমাদেরকে রঙের ডিজাইন দেওয়ার কথা ডিটিসি এর পক্ষ থেকে। এই ডিজাইন দেওয়ার পরে আমরা মালিকদেরকে ডিজাইনটি দিয়ে দিব। প্রথমে একটি গাড়ি রং করে এটা মেয়র সাহেব দেখবেন, দেখার পরে ওকে করলে আমরা সবাই মিলে যদি ওকে করি দেন বাকি গাড়িগুলো ওভাবে রং করবে। তো এই সময়ের মধ্যে রং করা এবং অন্যান্য কিছু যেগুলো দরকার টুকিটাকি সেগুলো করা সম্ভব বলে আমি মনে করি। এদিকে 2 সিটি মেয়রের দাবি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ফিরিয়ে আনা হবে রাজধানীর গণপরিবহনের বিশৃঙ্খলা। তো এটা আমাদের জন্য একটি পরীক্ষামূলক, আমাদের জন্য একটা শিক্ষণীয়, কিন্তু আমি আশাবাদী যে আমরা এমন একটি পর্যায়ে চলে এসেছি যে এর থেকে আর ফিরে যাওয়ার সুযোগ নেই। এখন ইনশাল্লাহ ঢাকাবাসী তাদের অভীষ্ট সেবাগুলো ইনশাল্লাহ পাবে। প্রত্যেকটা বাসের ড্রাইভার যারা আছে এদের কিন্তু শিক্ষিত হতে হবে, ট্রেনিং হতে হবে এদেরকে, এবং লাইসেন্স বিহীন কেউ চলতে পারবে না। সুতরাং এখানে আজকে কি হচ্ছে আমি জানিও না, তুমিও জানো না, বাসের কন্ট্রাক্টর চালাচ্ছে, ড্রাইভার হয়তো ঘুমায় আছে না। এই ডিসিপ্লিনগুলো কিন্তু এখানে আমরা নিয়ে আসতে চাচ্ছি। সবুজ পতাকা রঙে সাজানো হবে এই রুটের 120টি বাস। 1 ডিসেম্বর এই রুট চালুর ঘোষণা থাকলেও 16 ডিসেম্বর বিজয় দিবসে চালুর কথাও ভাবছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে এক প্রতারক চক্রের মূল হোতা আব্দুল কাদের সহ মোট 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন সামরিক কর্মকর্তার নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের। অভিযানে জাল দলিল, কাগজপত্র সহ বিপুল পরিমাণ অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশ। কাদেরের সাথে ব্যবসায়ী মুসাবিন শামসের সহ অন্যান্যদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার রাতে গুলশান 1 নম্বরের জব্বার টাওয়ারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই প্রতারক চক্রকে। এনএসআই এর সহযোগিতায় ডিবি গুলশান বিভাগ পরিচালনা করে এই অভিযান। বিপুল অঙ্কের লোন পাইয়ে দেয়া ও বিভিন্ন সরকারি কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার নামে চলছিল তাদের প্রতারণা। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের নামে নেওয়া হতো বিপুল পরিমাণ ভিজিটিং ফি। বিভিন্ন কাজের আগে মোটা অঙ্কের অর্থ ও জামানত হিসেবে চেক গ্রহণ ছিল প্রতারণার কৌশল। নিজেকে সচিব বলেও পরিচয় দিত প্রতারক আব্দুল কাদের। বিতর্কিত ব্যবসায়ী মুসাবিন শমশের ছাড়াও তার সম্পর্ক ছিল জিকে শামীমের সাথেও। সে একটা নন মেডিকেল মানুষ, সে কাট করেছেন যে সেখানে সে এডিশনাল সেক্রেটারি। বিভিন্ন সময় মন্ত্রণালয়ে গিয়ে সে ওই যে 200 কোটি 250 কোটি টাকা লোন পায় দেওয়া, তারপরে 200 কোটি আরেকটা ওয়ার্ক অর্ডার, এইগুলি মানুষের কাছ থেকে সে ভুয়াভাবে তৈরি করে সে এখান থেকে 10% 5% সে আগে টাকা নেয়।
সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রায় ৩০ জন সচিব ও সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে চলছিল প্রতারণা। এরই মধ্যে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই চক্রের বিরুদ্ধে। 200-250 কোটি টাকার ওয়ার্ক অর্ডার পাই দেওয়ার জন্য সে করতো, তখন সে দেখা গেলো এখান থেকে 10% 15 কোটি টাকা দিতে হবে, সে ডাউন পেমেন্ট, সে টাকাটা চেকটা আগে নিয়ে নিত। ঠিক আছে, আপনি 150 কোটি টাকা দিয়ে দিচ্ছি, আপনি ডাউন পেমেন্টের চেক আমাকে দেন, এই 15 কোটি টাকা নিত। নেওয়ার পরে সে যেটা করতো, লোন তো করে দিলই না, উল্টা ওই লোকটাকে 15 কোটি টাকা পাওয়ার জন্য তাকে বিভিন্ন হয়রানি করতো। প্রতারণায় জড়িত বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় সুড়ঙ্গ পথের খনন কাজ হয়েছে 10 মাসেই। এখন বাকি রাস্তা তৈরি সহ আনুষঙ্গিক কাজ। চট্টগ্রাম কক্সবাজারের দূরত্ব কমাতে মিরসরাই কক্সবাজার মেরিন ড্রাইভও যুক্ত হচ্ছে এই টানেলে। এইভাবে কাজের গতি ধরে রাখতে পারলে 2022 সালের ডিসেম্বরেই চলবে দক্ষিণ এশিয়ার এই প্রথম টানেল দিয়ে পরিবহন, বললেন প্রকল্প পরিচালক। ব্যবসায়ীরা বলছেন, বহুল প্রতীক্ষার পর টানেল তৈরি হলেই আমূল পরিবর্তন আসবে দেশের অর্থনৈতিক প্রবাহে। চট্টগ্রাম থেকে নয়ন বোরাজোয়ার প্রতিবেদনে বিস্তারিত। স্বপ্নের বঙ্গবন্ধু টানেল কর্ণফুলীর তলদেশ দিয়ে 4 লেনের সুড়ঙ্গ পথ গত বছরের আগস্টে শেষ হয়ে প্রথম টিউবের কাজ। এবার শেষ হলো 2.45 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতীয় টিউবের খনন কাজ। গত বছর ডিসেম্বরের 12 তারিখ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ভার্চুয়াল উদ্বোধন করেন। সেই খনন কাজ আজকে এটার এক্সকাভেশনের কাজ সম্পন্ন হয়েছে। 10,374 কোটি 42 লাখ টাকায় নির্মিত হচ্ছে এই টানেল। এর মধ্যে দেশীয় অর্থায়ন 4,461 কোটি 23 লাখ টাকা, আর চীনের ঋণ 5,913 কোটি 19 লাখ টাকা। স্বপ্নের টানেলের 73% কাজ শেষ, বাকি কাজও তারা দ্রুত শেষ করার জন্য চেষ্টা করছেন। সব কিছু ঠিকঠাক থাকলে প্রকল্প পরিচালক যেমনটা আমাদেরকে জানিয়েছেন, আগামী বছরের 22 ডিসেম্বর স্বপ্নের টানেল দিয়েই যাবে বিভিন্ন পরিবহন। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্তি সহ 7টি গুরুত্ব লক্ষ্যে নির্মাণ হচ্ছে এই টানেল। টানেলের ওই পারে যারা বসবাস করে তারাও কিন্তু এই সুবিধাটা কিন্তু পাবে। টানেলের ওই পারে তাহলে আমাদের নতুন করে শহর গড়ে উঠবে, নতুন বসতি গড়ে উঠবে, নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এই টানেল না হইলে যে চাইনিজ বা আরা যারা জাপানিজ তারা যে এখানে প্রোডাকশন লাইন আনতে চাচ্ছে, তো এগুলো চিন্তা করতে পারতো না। টানেলটা অনেক এই চট্টগ্রামের ইকোনমিকে আরো উপরে ওঠার জন্য অনেক সাহায্য করবে। 3.43 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি 2015 সালে একনেকে পাশ হয়। নির্মাণ কাজ শুরু হয় 2019 সালে। নয়ন বোরাজোয়া, নিউজ 24, চট্টগ্রাম। করোনা সংক্রমণ কমে আসায় বাংলাদেশ, মালয়েশিয়া সহ বিশ্বের 32টি দেশে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, যারা 2 ডোজ টিকা নিয়েছেন তারা সহজেই ভ্রমণ করতে পারবেন। পূর্ণ ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষার বিধিও প্রত্যাহার করেছে বরিস প্রশাসন। তবে যুক্তরাজ্যের লাল তালিকায় এখনও যেসব দেশ রয়েছে সেখানে অত্যাবশ্যক প্রয়োজন ছাড়া ব্রিটিশদের ভ্রমণে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্যের করোনা ভ্রমণের লাল তালিকাভুক্ত দেশের সংখ্যা 54 থেকে কমিয়ে 7 করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এবারে করোনা আপডেট। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরো 12 জনের মৃত্যু হয়েছে। এর আগে গেল 17 মার্চ 11 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে 6 মাসেরও বেশি সময় পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। আর গেল 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে 663 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একদিনে 22,321টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 2.97%। এখনো পর্যন্ত দেশে মোট শনাক্ত হলেন 15,60,818 জন এবং এদের মধ্যে মারা গেছেন 27,647 জন। এবারে নগদের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে।
বগুড়া গ্রামে নারীদের তৈরি জালি টুপি এখন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 10টি দেশে যাচ্ছে। এখান থেকে বছরে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয়। আর এই কাজ করে স্বাবলম্বী হয়েছেন এখনকার অন্তত 1.5 লাখ নারী পুরুষ। সংশ্লিষ্টরা বলছেন, কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশে বাজার সৃষ্টি করতে পারলে টুপি থেকেও আয় হতে পারে আরও বেশি বৈদেশিক মুদ্রা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। 3 দশকের আগে কুরুশকাটায় নারীদের হাতে তৈরি জালি টুপি শুরু হয় শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন গ্রামে। এখন অন্তত 1.5 লাখ নারী পুরুষের আয়ের প্রধান উৎস জালি টুপি। সংসারের কাজের ফাঁকে কুরুশ কাটা দিয়ে টুপি বুনন করেন গ্রামীণ নারীরা। বিভিন্ন দামের প্রায় 50 ধরনের টুপি তৈরি করেন তারা। আর এই কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা। সংসার সব কাজ করে আমি টুপি বানাই। টুপি বানাতে থেকে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়ার খাতা কলম সহ অন্যান্য খরচপাতিও আপনি উপার্জন করতে পারে। টুপি শিল্পকে ঘিরে বগুড়ার শেরপুরে গড়ে উঠেছে রপ্তানি প্রক্রিয়াজাত কারখানা। এখানে টুপির সুতা তৈরি করেও কর্মসংস্থানও হয়েছে অনেকের। কাজকর্ম করে আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে সুখে আছি। আমার একটা সাল আছে, তাকে পড়াশোনা করাতেছি বগুড়া বিভাগ কলেজে, আর আমার সংসার ভালো মতো চলতেছে। দেশের চাহিদা মিটিয়ে এসব টুপি রপ্তানি হচ্ছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার সহ বিশ্বের 10টি দেশে। তবে জালি টুপির উপকরণ করমুক্তভাবে আমদানি করতে পারলে উৎপাদন খরচ কম হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। উপকরণগুলো করমুক্ত সুবিধার মাধ্যমে আমদানি করতে পারি, তাহলে আমাদের টুপির উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচ কম হবে। এই শিল্পে জড়িতদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহায়তা করছে বিসিক। টুপি যারা তৈরি করে তাদের আমরা 5 দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন একটা প্রশিক্ষণ আছে, তাদেরকে আমরা সে আওতায় আমরা ব্যবসাটা কীভাবে পরিচালনা করবে, শিল্প ইন্ডাস্ট্রি করবে, সেই সংক্রান্ত আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই সঙ্গে আমরা তাদেরকে আর্থিক সহায়তা করে থাকি। শুধু বগুড়া থেকেই বছরে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাতে চট্টগ্রাম কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া জয় ও জাহিদুজ্জামান। শুরুতে যুক্ত হতে চাই চট্টগ্রামে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, শুক্রবার সরকারি ছুটির দিন, খুব স্বাভাবিকভাবে বাজারে একটা চাপ রয়েছে। বাজারের অবস্থা কি দেখছেন গেল সপ্তাহের তুলনায়? ধন্যবাদ তন্ময়। আপনি দেখতেই পাচ্ছেন যে বাজার ঘুরে আমরা যেমনটা দেখেছি, সব সবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত সপ্তাহে কিন্তু সবজির দাম কিছুটা কম থাকলেও কয়েকদিন আগে থেকে কিন্তু সবজির দাম একেবারে কিন্তু অনেকটা বেশি। সব এখানে আমরা দেখানোর জন্য চাচ্ছি আপনাকে কাঁচামরিচের দাম কিন্তু দেখা যাচ্ছে এই জায়গায় 160 থেকে 180 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যেখানে পাইকারিভাবে তারা কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার নামে পরিচিত। আর খুচরা বাজারে সে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 200 টাকার বেশি, কোনো জায়গায় আমরা দেখেছি 250 টাকা কেজিতেও তারা বিক্রি করছেন। বাজার মনিটরিংয়ের কথা সবসময় এই বলে থাকে যারা ভোক্তা আছেন, তারা কিন্তু বাজার মনিটরিং একেবারে কিন্তু আসলে না থাকার কারণেই যেমন খুশি তেমনভাবে তারা বিক্রি করা হচ্ছে। তেমনিভাবে বেড়েই গেছে কিন্তু আসলে পেঁয়াজের দাম। গতকাল থেকে পেঁয়াজের দাম আরও বেশি বেড়েছে। খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণে খুচরা বাজারেও কিন্তু পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 60 থেকে 65 টাকা, কোনো জায়গায় আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। দেশি পেঁয়াজও কিন্তু বাজারে দেখা যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। সে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজিতে। আর ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ, সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। সব মিলিয়ে বলা যায় যে যারা ভোক্তা ক্রেতা যারা আছেন তারা কিন্তু খুব একটা সমস্যার মধ্যে আছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, পেঁয়াজের দাম হঠাৎ করে আবার বাড়লো, সবজির দাম বাড়লো, তো বাজার মনিটরিং কি আপনারা দেখেন? মাঝে মধ্যে আসি, দেখি আমরা কি আমরা আসি, দাম বেশি হলে সবজির দামও বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে আগের চেয়ে অনেক। যেমন পেঁয়াজ গত সপ্তাহে কিনছি 30, 40, 42 টাকা, এখন 60 টাকা করে কিনতেছি। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো এখানে যারা বাজার করতে এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি, সবজির বাজার অনেকটা বেশি, তাই না? একটু কথা বলতে চাচ্ছি এখানে আপনার সাথে, একটু জানতে সবজির বাজারে কি অবস্থা? সবজির অবস্থা আসলে নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত তাদের আয়ত্তের বাইরে চলে গেছে। হঠাৎ করে প্রত্যেকটি বিষয়ে কিন্তু এখন দাম বাড়তে হয়ে গেছে। শুধু সবজি না, আমরা মুদির মালের মধ্যে দেখতেছি সব কিছুতে আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে।
আর এই বাজার মনিটরিং ব্যাপারটা আমরা দেখতেছি না। বাজার মনিটরিং কারা করতেছে, কখন করতেছে, কীভাবে করতেছে আমাদের চোখে পড়তেছে না। তন্ময়, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন সবজির দামই সবচেয়ে বেশি বেড়েছে। একই সাথে গতকাল থেকে আবারও কিন্তু দেখা যাচ্ছে পেঁয়াজের দাম বেড়ে গেছে। বাজার মনিটরিং যদি নিয়মিত থাকতো তাহলে কিন্তু যেমন খুশি তেমন দামে কিন্তু তারা বিক্রি করতে পারতো না বলে মনে করছেন ভোক্তারা। এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তন্ময়ের কাছে। নয়ন বরাজয়, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হতে চাই কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে কুষ্টিয়ার নিত্য পণ্যের বাজারের ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্যের দাম নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? তন্ময়, কুষ্টিয়ায় যে নিত্যপণ্য ক্রেতাদের ভাষায় যদি বলি যে বাজারে মূলত আগুন লেগেছে, ক্রেতারা বলছেন সব কিছু দাম বেড়েছে। যেমন চালের দাম বৃদ্ধি ছিল, সেখানে একটি স্বস্তির খবর আছে, কেজিতে 1 টাকা কমেছে, অর্থাৎ 57 টাকা মিনিকেট চাল বিক্রি হচ্ছে, যেটা কুষ্টিয়া থেকে উৎপাদিত হয়। আর পেঁয়াজের ব্যাপারটা নিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, কুষ্টিয়াতে আসলে ক্রেতারা দেশি পেঁয়াজ ছাড়া অন্য পেঁয়াজ খান না এবং এখানে প্রচুর দেশি পেঁয়াজ উৎপাদন হয়। আমরা আজকের বাজারে যেটা দেখেছি যে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকা খুচরা বাজারে। আর সাধারণ সবজি, মাছ, আটা, মাংস সবকিছুর দামই বাড়তির দিকে। ব্যবসায়ীরা বলছেন যে আসলে যোগান কম থাকার কারণে আসলে বাজারে দাম বাড়ছে। মরিচের দাম যেমন 120 টাকা কেজি বিক্রি হচ্ছে, যদিও ব্যবসায়ীরা বলছেন ভারতের মরিচ আসার কারণে এই বাজার এখনো যেটা আছে এটাও তাও অনেকটা নাগালের মধ্যে, না হলে আরো বেশি বিক্রি হতো। আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। সবকিছুর দাম এমন বেশি কেন? চরম বেশি, সব কিছুর দামই। বৃষ্টি মিষ্টি হয়েছিল, সেই কারণে আমরা তো ব্যবসা করতে পারছি না, কোনো রকম দোকানটা ঠেকাই রাখছি আর কি, এই তো অবস্থা। তো হচ্ছে সাধারণ ক্রেতারা তো এটা কিনতে পাচ্ছেন না, তা আপনারা কি করছেন? আমরা আর কি করব, আমরা তো লাভের অংশ ছাড়িয়ে দিয়ে ক্রেতাদের সন্তুষ্ট করার জন্য চেষ্টা করছি। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলবো। বাজারের যে পরিস্থিতি সেটা নিয়ে আপনি কেমন? বাজারে প্রত্যেকটা জিনিসের যে র্যাপিড ইনক্রিজ, এইটাতে আমি যে পরিমাণ টাকা নিয়ে এসেছি বাজার করার জন্য তাতে অর্ধেকও বাজার করতে পারি নাই। এই জন্য আমার একটা আবেদন যে বাজার এই ঊর্ধ্বমূল্যটা কমানোর জন্য অবশ্যই বাজার প্রশাসনের প্রপার একটি ইনিশিয়েটিভ নেওয়া দরকার বলে আমি মনে করি। তন্ময়, শুনছিলেন যে আসলে মনিটরিং এর কথাটা ক্রেতারা বলছিলেন এবং আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারাও বলছে যে মনিটরিংটা আসলে কার্যকর মনিটরিং ঠিক হয় না। বাজার মনিটরের যে টরিংয়ের যে টিম আছে এবং জেলা প্রশাসনের যে টিম আছে তারা মূলত আসে, ডিউটি পালন করে এবং ব্যবসায়ীদের কাছে খোঁজ খবর নিয়ে চলে যায়। তারা যে কার্যকর কোনো উদ্যোগ নেবে, কেন এই পণ্যটার দাম পাইকারি বাজারে কত ছিল, উৎপাদক পর্যায়ে কত ছিল এবং খুচরা বাজারে কত হচ্ছে, সেই ব্যাপারগুলো আসলে তারা ঠিকঠাক মতো মনিটরিং যদি করে তাহলে সব নিত্যপণ্যের দাম উৎপাদক পর্যায় থেকে এই খুচরা বাজারে একটা সমন্বয়ের মধ্যে আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। চলে আসছি স্টুডিওতে। তন্ময়, জাহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। যাচ্ছে পরবর্তী সংবাদে। সময় প্রয়োজনে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পোশাক, ভাষা, উৎসবে দ্রুত আসছে পরিবর্তন। জীবনযাপনে তারা ধীরে ধীরে বাঙালি হয়ে উঠছেন। অভাব, অনিশ্চয়তা আর অশিক্ষা তো জীবনকে কোণঠাসা করেছে অনেক আগেই। ভরসা এখন সরকারি, বলছেন বিশেষজ্ঞরা। নওগাঁ ঘুরে এসে সমতলের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে অন্তরা বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ, আর ছবি তুলেছেন ইশাদ সোহেল। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সরকার যখন এই স্লোগান দিচ্ছে তার বহু বছর আগে থেকে সাঁওতাল, ওঁরাও, পাহান, মাহাতোরা বছরের একটি নির্দিষ্ট সময়ে করে বৃক্ষবন্দনা। এটি কারাম উৎসব। সুখ শান্তির প্রার্থনায় তারা গাছের পূজা করেন। পুজো দিয়ে রুটি পিঠা করে খায়ে মানে অনেক আনন্দ করি। করোনা ভাইরাস আসে সমস্যা ঘটে গেছে যে কোনো জায়গা ভালো মতন কারো মন
শান্তি নাই, কারো মনে আনন্দ নাই। আর্থিক সমস্যার জন্য নতুন জামা কাপড় কিনতে পারিনি। এখন তো বসে থাকা, এখন কাজ কাম নেই, বসে থাকাই তো উৎসবের সময়। আমার অত সবাই এখন কিছু নাই, আর এবার আবাদ পানি আমার তো ভালো মতন হয় নাই। আধুনিক জীবনের প্রতিহিংসা, স্বার্থপরতা গ্রাস করছে তাদের। বিভক্তি ঢুকেছে কারাম উৎসবেও। আগে যেখানে সবাই মিলে এক উৎসব করতেন, এখন সেখানে দুই ভাগ। নিজেদের বিভক্তি, তার উপরে করোনা মহামারী। উৎসবের রং তাই অনেকটাই ফিকে। আগে এটা বড় আকারের কারাম উৎসব হতো, খোলা জায়গাতে হতো, নাটশাল মাঠে হতো। এখন তাদের মধ্যে বিভক্তির কারণে কারাম উৎসবটা কিন্তু দুভাগ হয়ে গেছে, একটা নাটশালে হচ্ছে, এই মাঠে হচ্ছে। বৈষম্য পীড়িত অবস্থায় আমি মনে করি এবং অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে তাদের সাংস্কৃতিক ঐক্য, সামাজিক ঐক্য ধরে রাখা সহজ নয়। আমাদের সরকারকে, রাষ্ট্রকে একটা বিশেষ একটা প্যাকেজ নিয়ে, সামাজিক অর্থনৈতিক সমর্থন বা সহযোগিতার প্যাকেজ নিয়ে এই আদিবাসী মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। গবেষণা বলছে ৭৯.৩% মানুষই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে ইতিবাচক চোখে দেখেন না। টিকে থাকার প্রয়োজনেই তারা বাঙালি সংস্কৃতির সাথে মিশে যাচ্ছেন। এতে লোকায়ত জ্ঞান, ঐতিহ্য, বিশ্বাস ও রীতিনীতি অনেক জায়গায় বিলুপ্ত হচ্ছে। দিন যায়, রাত আসে, আঁধার কাটে না এই জীবনের। উৎসব সেখানে ক্ষণস্থায়ী গোধূলির মতোই রং ছড়ায়। বৈচিত্র্যময়তা যে কোনো দেশের সংস্কৃতিকে করে অনেক বেশি শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি যখন বিলুপ্ত হবার পথে, তখন বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর এই সংস্কৃতি আর আচার অনুষ্ঠানগুলো বাংলাদেশের সংস্কৃতিকে করছে আরো বেশি সম্পদশালী, বলছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, নওগাঁ। এবারে নিউজ 24 স্পোর্টস। হোঁচট খেয়েই চলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে আবারও পয়েন্ট হারিয়েছে আলবিসেলেস। তারা প্যারাগুয়ের সাথে গোলশূন্য ড্র করে। ফলে বাছাই পর্বে শেষ 5 ম্যাচে 4টিতেই জয়হীন থাকলো আকাশ নীলরা। বিপরীতে নেইমারকে ছাড়াই নিজেদের অপ্রতিরোধ্য জয়যাত্রা অব্যাহত রেখেছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে পিছিয়ে পড়েও 3-1 ব্যবধানে ম্যাচ জিতে কাতার বিশ্বকাপ থেকে আর মাত্র 2 ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছে সেলেসাওরা। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার, আর কোনোভাবেই সেটা ফেরানো যাচ্ছে না মাঠের লড়াই দিয়ে। আবারও ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে হোঁচট খেল মেসির দল। শেষ 5 বিশ্বকাপ বাছাইয়ে 4 ম্যাচেই জয়হীন থাকলো আলবিসেলেস্তারা। তবে শুরুটায় আশা জাগিয়েছিল স্কোয়ালিনি বাহিনী। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আকাশ নীলরা। মেসি, ডি মারিয়াদের থামাতে হিমশিমি খেয়েছে প্যারাগুয়েন্ডা। শুরুর 10 মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ এসেছিল তাদের সামনে। সময়টা যে খারাপ যাচ্ছে তাই ব্যর্থ এদিন ফরোয়ার্ডরা। পাল্টা আক্রমণে আর্জেন্টাইন শিবিরকেও পরীক্ষায় ফেলেছে প্যারাগুয়ে, কিন্তু এমি মার্টিনেজের বাধা টপকানো হয়নি আর তাদের। বল দখল, অন টার্গেট শটে এগিয়ে থাকলেও জালের ঠিকানা ছিল অধরা এদিন আর্জেন্টিনার জন্য। প্যারাগুয়ের জন্য ব্যাপারটা একই রকম। বিরতি থেকে ফিরে খেলার গতি বাড়ায় মেসি মারিয়ারা, কিন্তু স্বাগতিকদের জমাট ডিফেন্স ভেদ করতে পারেনি তারাও। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য হতাশার ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে। এদিকে আর্জেন্টিনা হোঁচট খেলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে নেইমারহীন ব্রাজিল। পিছিয়ে পড়েও বিশ্বকাপ বাছাইয়ে টানা 9ম ম্যাচ জয় পেয়েছে সেলেসাওরা। কারাকাসে শুরু থেকেই নেইমারের অভাবটা টের পায় ব্রাজিলিয়ানরা, কারণ ম্যাচের 11 মিনিটেই রামিরেজ গোল করে ভেনেজুয়েলাকে এগিয়ে দেয়। ফলে ব্রাজিলের ভয় আরো প্রকোপ হয়ে দাঁড়ায়। অগোছালো ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ হারালেও ঘুরে দাঁড়ায় ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাজিল। 71 মিনিটে দলকে সমতায় ফেরান মার্কুইনহোস। কিন্তু তাতেও যে স্বস্তি ফেরেনি ব্রাজিল শিবিরে। শেষ পর্যন্ত ম্যাচের 85 মিনিটে পেনাল্টি থেকে গোল করে 2-1 ব্যবধানে দলকে এগিয়ে দেন বারবোসা। আর যোগ করা অতিরিক্ত সময়ে অ্যান্টনির গোলে বড় জয় নিশ্চিত হয় পেন্টা চ্যাম্পিয়নদের। 3-1 ব্যবধানে ম্যাচ জিতে কাতার বিশ্বকাপে আরো 1 ধাপ এগিয়ে গেল ব্রাজিল। এখন আর 2 ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপে পা রাখবে তারা। তামিমুর রহমান, নিউজ 24। দর্শক, শেষ করছে এখনকার বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।